নমস্কার। স্যাটারডে স্টোরিজে আজ আপনারা শুনবেন লেখিকা অনন্যা দেবরায়ের কলমে হারিয়ে যাওয়া বিভীষিকা। লেখিকা অনন্যা দেবরায়ের জন্ম হুগলি জেলার চন্দননগরে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর বেশ কিছুদিন স্কুলে শিক্ষকতাও করেছিলেন। ছোট থেকেই গল্পের বই পড়ার এক অদম্য কৌতূহল আর বর্তমানে লেখালেখির নেশা তার স্বপ্নকে এক নতুন পথে নিয়ে চলেছে। গল্প ক্যাফে দলের সাথে জড়িত আছেন তিনি। দলগত প্রয়াস গল্প ক্যাফে ও গল্প.com প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে। এছাড়া ফেসবুকে আছে ওনার নিজস্ব ব্লগ মিঠে হাওয়া। তাছাড়া কিছু ইউটিউব চ্যানেলে ওনার লেখা গল্প অডিও স্টোরি হিসেবে প্রকাশিত হয়েছে। তাহলে শুরু হচ্ছে লেখিকা অনন্যা দেবরায়ের কলমে হারিয়ে যাওয়া বিভীষিকা। ট্রেনের হুইসেলটা কানে আসতেই আজও ঘুমটা ভেঙে গেল জোজোর। মোবাইলের সুইচ টিপে দেখল রাত ৩টে বাজতে ঠিক ৫ মিনিট বাকি আছে। অবশ্য ঘড়ি না দেখলেও চলত। গত দুরাতেও ঠিক এই একই সময়ই এই হুইসেলের শব্দে ঘুমটা ভেঙেছিল ওর। প্রথম রাতে তো এই তীক্ষ্ণ হুইসেলের আওয়াজে আচমকা ঘুম ভেঙে চমকে উঠেছিল। বুকটা ধড়ফড় করতে শুরু করেছিল। বিরক্ত যে একেবারে লাগেনি তা নয়, তবে সবকিছু ছাপিয়ে যে অনুভূতিটা ধীরে ধীরে গ্রাস করেছিল জোজোকে, সেটার নাম ভয়। তীব্র রুক্ষ ভয়। হুইসেলের আওয়াজটা যেন স্বাভাবিক নয়। আমরা সাধারণত ট্রেনের যেমন হুইসেল শুনে অভ্যস্ত, এই হুইসেলটা ঠিক তেমন নয়। তীব্র আতঙ্কে মৃতপ্রায় মানুষের বুকের ভিতর থেকে উঠে আসা শেষ আর্তচিৎকারের মতন। এই হুইসেলটা শুনলেই জোজোর মনে হয় ট্রেনটা যেন বুক ফাটা চিৎকার করে উঠছে। বুকের ভেতরে ফুসফুসটা ফেটে না যাওয়া পর্যন্ত চলে সেটার আর্তচিৎকার। মিনিট খানেক এমন নারকীয় চিৎকার করার পর হঠাৎই থেমে যায় হুইসেলটা। যেন এইমাত্র বুকের ভিতরের অন্তিম শ্বাসটুকুও খরচ করে মারা গেল ট্রেনটা। তারপর আবার সব চুপচাপ। রাতের সেই চিরপরিচিত ঝুপঝাপ, পাতা ঝরার খসখস আর রাতচরা পাখিদের ডানা ছটপট। যেন মিনিটখানেক আগে কিছুই হয়নি এখানে। প্রথম রাতে এই অদ্ভুত হুইসেলটা শোনার পর আতঙ্কে আর বাকি রাতটুকু ঘুমোতে পারেনি জোজো। তবে গত দুরাতের চেয়ে আজ যেন ভয়বোধটা কিছুটা কম টের পেল জোজো। মনে হয় বিষয়টা আস্তে আস্তে সয়ে যাচ্ছে ওর। যেন ধরেই নিয়েছে রোজ রাত ৩টে বাজতে ৫-এর এটা একটা স্বাভাবিক ঘটনা। আসামের মার্গারিটা টাউন ছাড়িয়ে রিজার্ভ ফরেস্টের দিকে বেশ খানিকটা এগোলে চোখে পড়ে ডিহিং পাটকাই স্যাংচুয়ারি। জায়গাটায় কেবল সবুজ আর সবুজ। প্রকৃতি যেন সেখানে আর অন্য কোনো রঙের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। সেই বনানী প্রান্তর ছাড়িয়ে আরও মাইলখানেক গেলে পাওয়া যায় একটা ছোট জনবসতি। সেটা এতই ছোট যে জায়গাটাকে টাউনশিপও বলা যায় না। ঘন জঙ্গলের প্রায় বুকের মাঝে এই জনবসতি গড়ে ওঠার মূল কারণ ছিল একটা সমিল বা কাঠ চেরাইয়ের কারখানা। এলাকাটার চারপাশে ছড়িয়ে থাকা রিজার্ভ ফরেস্টের কেটে ফেলা বিশাল বিশাল মহিরুহগুলিকে কেটে টুকরো টুকরো করা হতো ওই মিলে। তারপর মালগাড়িতে বোঝাই করে সেই সব লগ চলে যেত দেশের বিভিন্ন প্রান্তে। সমিলটা অবশ্য সরকারি ছিল না, তবে বরাবর ওই মিলটাই এই এলাকায় কাঠ চেরাইয়ের সরকারি টেন্ডারটা পেত। মিলটা গায়ে গতরে যত বেড়েছে ততই বেড়েছে এই এলাকার লোকবসতি।
মিলের কর্মচারী, সুপারভাইজার, ম্যানেজার এইসব মিলেমিশেই তৈরি হয়ে গিয়েছিল এই ছোট্ট জনবসতিটা। প্রয়োজনে তৈরি হয়েছিল একটা পোস্ট অফিস, একটা ব্যাংক, প্রাইমারি স্কুল আর একটা স্বাস্থ্য কেন্দ্র। জঙ্গলের প্রায় কোলে এই মিলটা। সেটা থেকে কিছুটা দূরেই ছিল ফরেস্টের একটা রেঞ্জ অফিস। সেই রেঞ্জের অফিসার আর কয়েকটা ফরেস্ট স্টাফের কোয়ার্টারও স্থান পেয়েছিল ওই ছোট নগরীতে। দিনের বেলা সমিলের ঘর ঘর, মাঝে মধ্যেই মালগাড়ির ভোঁস ভোঁস আর লোকজনের কোলাহল মিলিয়ে সবুজ বনানীর মধ্যেও প্রাণের স্পন্দন ঝলমল করত। কিন্তু এখন সেই রামও নেই আর সেই লঙ্কাও নেই। কাঠ পাচারকারীদের ষড়যন্ত্রে বেআইনিভাবে ওই এলাকায় এত বেশি গাছ কাটা হয়ে গিয়েছিল যে সরকারিভাবে ওই এলাকায় গাছ কাটা নিষিদ্ধ হয়ে যায়। ফলস্বরূপ বন্ধ হয়ে যায় সমিলটা। বেকার হয়ে পড়ে ওখানকার শ্রমিকরা। তাদের মধ্যে অনেকেই আবার নতুন করে কাজের খোঁজে মার্গারিটা বা ডিগবয়ের দিকে চলে যায়। অনেকে আশেপাশের চা বাগানে অন্য সংস্থানের ব্যবস্থা জুটিয়ে ফেলে। কেউ কেউ জঙ্গলেরই বেশ খানিক জমি পরিষ্কার করে লেগে পড়ে চাষাবাদে। মোট কথা, সমিলটা উঠে গেলেও সেই জনপদটা কিন্তু থেকেই গেছিল এবং আজও আছে। জোজোর দাদু মানে মাতামহ ছিলেন ওই ফরেস্টের রেঞ্জ অফিসের রেঞ্জার সাহেব। চাকরি জীবনের শেষ দিকের বেশ অনেকগুলো বছর ওই জঙ্গলে জনপদে কাটিয়ে মনে হয় উনি এই সবুজের প্রেমে পড়ে গিয়েছিলেন। অগত্যা রিটায়ারমেন্টের পরেও থেকে গেছেন এখানে। একটা ছোট বাংলো বানিয়ে দিব্যি ঘর সংসার পেতে আরামেই আছেন উনি। জোজোর মামা বা মায়ের হাজার অনুরোধ বেমালুম উপেক্ষা করে এই জনপদে দাদু তার জীবনের প্রায় 20টি বছর কাটিয়ে দিলেন। জোজো যখন খুব ছোট তখনই দাদু প্রথম এখানে পোস্টিং হন। মোট কথা, জোজো জ্ঞান হওয়ার পর থেকে মামাবাড়ি বলতে এই জঙ্গলে জায়গাটাকেই বোঝে। আর এখন তো দাদুর এটাই পার্মানেন্ট বাসস্থান। জোজো অবশ্য এখানে আসতে কোনো কালেই তেমন আগ্রহী হতো না। আজীবন শহরে মানুষ জোজোর এই বুনো বুনো জায়গাটা বিচ্ছিরি লাগত। এখনো যে তেমন ভালো লাগে তা নয়, কতকটা বাধ্য হয়েই ও গত 3 দিন ধরে লুকিয়ে আছে এই জঙ্গলের প্রান্তে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দাদুর কাছে গিয়ে বসে জোজো। দাদু বাংলোর বাইরে এক ফালি লনে টেবিল চেয়ার পেতে বসে আয়েশ করে চা খাচ্ছিলেন। আজ দিনটা পরিষ্কার। অল্প দূরের ঘন জঙ্গল, জঙ্গলের মাঝে মাঝে সবুজ স্তূপের মতো ইতস্তত টিলা, দূরে নীল পাহাড়ের সার, সবই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এখানে চারপাশে সবসময় নিস্তব্ধ ভাব, তাই অল্প আওয়াজও কানে রিন রিন করে বাজে। যেমন এখন বাড়ির ভিতর থেকে দিম্মার গলার আওয়াজ ভেসে আসছে। দিম্মা বাড়ির ড্রাইভারকে ফর্দ বুঝিয়ে বাজারে পাঠাচ্ছেন। নাতি এসেছে বলে কথা, দিম্মার খুশির অন্ত নেই। এই জঙ্গলে মাছ পাওয়া যায় না বলে রোজ 3 বেলা নিয়ম করে আক্ষেপ করছেন উনি। কথা বলতে বলতেই ওরাও এসে দাঁড়ালো জোজোদের কাছে। এই জনপদে বাজার দোকান তেমন কিছুই নেই। সপ্তাহে একদিন করে হাট বসে। তা সেই হাট থেকে সবজি, মুরগি আর ডিম ছাড়া আর কেনার তেমন কিছুই থাকে না। কপাল ভালো থাকলে কচি পাঁঠার দর্শনও কদাচিৎ কখনো মেলে। তবে পছন্দসই কিছু কিনতে হলে অথবা বাঙালির মাছ খাওয়ার স্বাদ জাগলে একমাত্র ভরসাস্থল হচ্ছে প্রায় 40 কিলোমিটার দূরের মার্গারিটা টাউনশিপ। তা আপাতত দিম্মার ফরমাসে দাদু ড্রাইভার সেই দিকেই চলেছে। জোজোকে দেখতে পেয়েই দিম্মার মুখ হাসি হাসি হলো। স্নেহ মাখানো গলায় বললেন, তোর ইচ্ছে করলে তুইও ঘুরে আয় না। শরৎ তো একাই যাচ্ছে গাড়ি নিয়ে। এখন বেরিয়ে পড়লে লাঞ্চের আগে ঠিক ফিরে আসবি। দিম্মার কথা শুনেই বুকের ভেতরটা ভয়ে থরফর করে ওঠে জোজোর। শক্ত করে মাথা নাড়িয়ে বলে, না গো দিম্মা, আমার ট্রাভেল করতে ভালো লাগছে না। গায়ে হাতে পায়ে বড্ড ব্যথা। আহ, আমি যাব না। তোমরা যাও। আমি না, আমি বরং বাড়িতেই থাকি। জোজোর কথায় আশকারা দিয়ে দাদু বলেন, আরে থাক না বাড়িতে, এসেছে তো মাত্র কয়েকদিনের জন্য। চা জলখাবার পর্ব শেষ হতে না হতেই
দাদুর সাথে কয়েকজন দেখা করতে আসায় ব্যস্ত হয়ে পড়লেন দাদু। এখানে জনবসতি খুবই মুষ্টিমেয়, সবাই সবাইকে চেনে, সবার সাথে সবার বেশ প্রীত সম্পর্ক। আজকের এই যান্ত্রিক যুগে এমন অনাবিল সরল সমাজ প্রায় অবিশ্বাস্য। এইসব ৭-৫ ভাবতে ভাবতে জোজো এই ৩ দিনে প্রথমবার বাড়ির বাইরে পা দেয়। যে আতঙ্ককে সঙ্গে নিয়ে জোজো এই বন্য প্রান্তরে পালিয়ে এসেছে, সেই বিভীষিকার তাড়নায় এতদিন জোজো নিজেকে প্রায় ঘরবন্দি করে রেখেছিল। তবে আজ আর কিছুতেই বদ্ধ ঘরে মন মানল না। তাই আজ জোজোর প্রথম বাড়ির বাইরে পা দেওয়া। দাদুর বাংলোর উল্টো দিকে ৩০০ মিটারের মধ্যেই ফরেস্টের রেঞ্জ অফিসটা। অফিস না কাঁচকলা, একটা ছোট একতলা বাড়ি। বাড়ির আকার দেখে আন্দাজ করাই যায় খানচারেকের বেশি ঘর নেই সেটায়। তবে ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীদের কোয়ার্টারগুলো অবশ্য এখান থেকে বেশ খানিকটা দূরে। আসলে দাদুর বাংলোটা এই জনপদের প্রায় সীমানায়। দাদুর বাংলোর কিছুটা দূর থেকেই শুরু হয় ঘন জঙ্গল। তবে এই জঙ্গলে তেমন কোনো হিংস্র প্রাণী নেই বলেই শুনেছে জোজো। মাঝে মধ্যে হাতির দল এদিকে এসে পড়লে তবেই কিছুটা সমস্যা হয়। তখন ওই ফরেস্ট গার্ডরাই এই জনপদের একমাত্র ভরসা। তবে এই জঙ্গলে বন্যজন্তু না থাকলেও এক জীবন্ত বিভীষিকা যে এখানে ঘাপটি মেরে বছরের পর বছর লুকিয়ে আছে, সেটা জোজো জানত না। দাদুর বাংলোর প্রায় উল্টো দিকেই ফরেস্ট অফিস। ফরেস্ট অফিসটাকে বাঁদিকে রেখে জঙ্গলের দিকে এগোয়ও। পকেট থেকে মোবাইলটা বের করে একবার তাকায় জোজো। 7টা মিসড কল। ফোনটা সাইলেন্ট করে রেখেছে গত কয়েকদিন। উপায় নেই যে। জোজোর জন্ম কলকাতায় হলেও ওর শৈশব কেটেছে বিলাসপুরে। জোজোর বাপি বিলাসপুরের স্টিল ফ্যাক্টরির অতি উচ্চপদস্থ ম্যানেজার। জোজোর স্কুল কলেজ সব বিলাসপুরে হলেও আপাতত ও কলকাতার একটা নামকরা ইউনিভার্সিটিতে MBA স্টুডেন্ট। জোজোর বাপির পৈতৃক বাড়ি কলকাতাতে হলেও নিকটাত্মীয় আর কেউ তেমন না থাকায় জোজোর এখন হোস্টেল লাইফ। অবশ্য সেই বাঁধনহীন হোস্টেল লাইফটা বেশ উপভোগী করছিল জোজো। পড়াশোনা, আড্ডা, লেট নাইট পার্টি আর প্রেম। প্রেমের কথা মনে আসতেই মনটা আরো বিমর্ষ হয়ে পড়ে জোজোর। রাকার মুখটা মনে পড়ে যায়। শেষ মুহূর্তে দেখা রাকার সেই বিস্ফারিত চোখের তারায় থকথকে বিষয়টা কিছুতেই শান্তি দিচ্ছে না জোজোকে। আরে জোজো তো সিরিয়াসলি করেনি প্রেমটা। ওই হোস্টেল লাইফে সবার যেমন একটা প্রেম প্রেম প্যাশন থাকে, জোজোরও সিম্পলি তাই ছিল। এর থেকে বেশি আর এক বিন্দুও না। একটা মডার্ন গার্লফ্রেন্ড থাকলে জোজোর বন্ধু মহলে ক্রেজ বাড়বে। শুধুমাত্র এই কারণে হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী রাকার সাথে প্রেমটা শুরু করেছিল জোজো। কিন্তু সে রাকাই শেষ পর্যন্ত চূড়ান্ত ঘ্যান ঘ্যানে হয়ে যাচ্ছিল ক্রমে ক্রমে। সেই বস্তা পচা সেন্টিমেন্ট আর ভুলভাল স্বপ্ন। বিয়ে, ফ্ল্যাট, গাড়ি, ব্যালকনিতে দোলনা, বেডরুমের ওয়াল আর্ট, ড্রয়িং রুমের পর্দা, ডাইনিংয়ের ক্রকারি। উফ, পাগল হয়ে যাচ্ছিল জোজো। দম যেন বন্ধ হয়ে আসছিল ওর। জাস্ট কোনো রকমে সহ্য করে নিচ্ছিল। কিন্তু সেটাও আর শেষ পর্যন্ত পারল না ও। রাকা যখন নিজের প্রেগন্যান্সির খবরটা শুনিয়েছিল জোজোকে, জোজোর মনে হয়েছিল পৃথিবীটা যেন দুলতে শুরু করেছে। নিজের বোকামিতে নিজেকেই জুতো পেটা করতে ইচ্ছে করছিল জোজোর। অথচ রাকা কিন্তু খুব এক্সাইটেড ছিল। বিয়ে, সংসার, সন্তানের স্বপ্নে টইটম্বুর হয়েছিল রাকার টানা টানা দুই চোখ। আর জোজোর বুকে উপছে পড়ছিল বিদ্বেষ আর ক্রোধ। কিন্তু রাকাকে কিচ্ছুটি বলার সাহস হয়নি জোজোর। রাকা খুব ডেসপারেট স্বভাবের ছিল। জোজো ওকে এই অবস্থায় প্রত্যাখ্যান করলে রাকা হয়তো শটান পুলিশের কাছে পৌঁছে যেত। সেটা তো জোজো কিছুতেই হতে দিতে পারত না। অথচ বিষয়টাকে মেনে নেওয়াও জোজোর পক্ষে অসম্ভব ছিল। আর এই মুহূর্তে বাড়িতে বিয়ের কথা বললে মা বাপি আর আস্ত রাখত না জোজোকে। পরিবারে, সমাজে ভালো ছেলের যে রেপুটেশনটা জোজো ধীরে ধীরে তৈরি করেছিল, রাকার প্রেগনেন্সির কথা জানলে সেটার তো 12টা বেজে যেত। আর তাছাড়া জোজো নিজেও তো চায় না বিয়েটা করতে। রাকা খুব আলট্রা মডার্ন ছিল। ক্লাবিং, ড্রিঙ্কিং, একেবারে পার্টি ম্যাটেরিয়াল। কিন্তু ম্যারেজ ম্যাটেরিয়াল নয়। রাকার ওই পিক্সি কাট চুল, শরীরের এখানে ওখানে ট্যাটু,
জোজোদের রক্ষণশীল পরিবার এমন বৌমা দেখলে জোজোকেই পত্রপাঠ ত্যায্য পুত্র করে দিত। সেটা জোজো একেবারেই চায়নি। অগত্যা অনেক ভেবেচিন্তে শিলংয়ের প্ল্যানটা করেছিল জোজো। রাকাকে বলেছিল প্রি হানিমুন। শুনেই লাফিয়ে উঠেছিল রাকা। ঘুরে বেড়ানোর নামে রাকা সর্বদা রাজি। প্ল্যান মাফিক ফ্লাইট বা ট্রেন বুক না করে দুবার বাস পাল্টে ওরা গৌহাটি এসে পৌঁছেছিল এক ভোরে। তারপর একটা শেয়ার ট্যাক্সি ধরে সোজা শিলং। কিন্তু শিলং পৌঁছেও থেমে থাকেনি জোজো। আবার একটা ট্যাক্সি ভাড়া করে এগিয়ে গিয়েছিল চেরাপুঞ্জির রাস্তায়। তবে চেরাপুঞ্জি পর্যন্ত যায়নি, তার আগেই একটা খাসিয়া গ্রামে থাকার ব্যবস্থা ছিল ওদের। সব প্ল্যান ছকেই এসেছিল জোজো। এই গ্রামটার মতো এখানে আরও কিছু গ্রাম আছে যেগুলোতে আজকাল হোমস্টের ব্যবস্থা আছে। এখনকার জেনারেশন শিলংয়ের গাদাগাদি ভিড় এড়িয়ে আজকাল এইসব গ্রামের দিকেই ঝুঁকছে। এইসব জায়গায় অপূর্ব সিনিক বিউটির সাথে নৈসর্গিক নীরবতা সব সময় টলটল করে। জোজো অনলাইনে হোমস্টেটার খোঁজ পেলেও বুক করেনি, কোনো প্রমাণ রেখে কাজ করতে চায়নিও। তবে জোজো মনে মনে জানত অগ্রিম বুকিং না থাকলেও একটা না একটা মাথা গোঁজার ঠাঁই পেয়েই যাবে, আর পেয়ে গিয়েও ছিল। সুন্দর ছবির মতো একটা ছোট্ট বাংলো বাড়ি। বাড়ির পিছনে অনেকটা খোলা জায়গা, আর তারপরেই গভীর খাদ। রাতে ডিনার সেরে সেদিন খুব ক্লান্ত হয়ে পড়েছিল রাকা। খুব স্বাভাবিক, এতটা জার্নিতে ক্লান্ত হওয়াই উচিত। তবুও জ্যোৎস্না দেখার অছিলায় জোর করে বাংলোর পেছনের খোলা জায়গাটায় রাকাকে নিয়ে গেছিল জোজো। তারপর আর কি, প্ল্যান মাফিক রাকার অন্য মনস্কতার সুযোগ নিয়ে ঠেলে দিয়েছিল খাদের দিকে। পড়ে যাওয়ার আগের মুহূর্তে রাকা খাদের কিনারায় দাঁড়িয়ে জোজোর গলা জড়িয়ে সেই এক ঘ্যানঘ্যানে ভবিষ্যতের স্বপ্ন সাজাচ্ছিল। আদুরে গলায় বলেছিল, বুঝলি, আমরা কিন্তু বছরে অন্তত একবার করে পাহাড়ে আসব, তুই কিন্তু না করবি না। ঠিক এইভাবে তোকে জড়িয়ে ধরে আমরা দাঁড়িয়ে থাকবো ফুলমুনের নাইটে। ফুলমুন দেখে তো আর পেট ভরবে না, চাকরি বাকরি একটা করতে হবে তো। উঠলো বাই তো কটক যাই করে ছুটি নিলে জুটবে বসের ঘাড় ধাক্কা আর পার্মানেন্ট লিভ। জব? তুই জব করবি নাকি? পাগল হলি দেখি, তোর তো বিজনেসের প্ল্যান ছিল। তা তো ছিলই, কিন্তু এমন আচমকা বিয়ে করে নিলে বাবা তো আর ভালোভাবে রিয়াক্ট করবে না। সুতরাং বিজনেসে ইনভেস্টারটা কে হবে? তো দাদু। জোজোর গলায় তীব্র শ্লেষ মিশে থাকলেও আত্মনিমগ্ন রাকা সেটা খেয়াল করতে পারেনি। উল্টে গলা উঁচিয়ে বলেছিল, দাদু নয়, তোর বাবাই করবেন। তুই তো ওনার একমাত্র ছেলে, তোকে তো আর ফেলে দিতে পারবেন না। আর তারপরেও যদি তোকে দূরে সরিয়ে দেন, কিন্তু একে কিছুতেই এড়িয়ে যেতে পারবে না, তুই দেখে নিস। শেষের দিকে কথাগুলো ফিসফিস করে বলে নিজের পেটে হাত ছুঁইয়ে চওড়া করে হেসেছিল রাকা। আর সহ্য করতে পারেনি জোজো। দুহাত দিয়ে বেশ জোরেই ধাক্কাটা দিয়েছিল খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা রাকাকে। আচমকা ধাক্কা লাগায় চমকে উঠেছিল রাকা। পড়ে যাওয়ার আগে থকথকে বিস্ময়ে উথলে পড়েছিল রাকার দুই চোখের তারা বেয়ে। সে রাতে আর সময় নষ্ট করেনি জোজো। ব্যাগ গুছিয়ে রাতের অন্ধকারে বাংলো ছেড়েছিল সে। রোড ডাইরেকশন ফলো করে হাঁটা লাগিয়েছিল শিলংয়ের দিকে। কতক্ষণ হেঁটেছিল সেই খেয়াল নেই। ভোর রাতের দিকে একটা সবজি ভর্তি গাড়িতে লিফট পেয়েছিল। তারপর ভোরের দিকে শিলং পৌঁছে সেখান থেকে শেয়ার ট্যাক্সিতে গৌহাটি, তারপর গৌহাটি থেকে বাসের পর বাস বদলে এসে পৌঁছেছিল দাদুর বাড়িতে। বেশ গুছিয়েই কাজটা সেরেছিল জোজো। রাকার ব্যাগ, মোবাইল সব ফেলে দিয়েছিল খাদের ভিতর। আর হোমস্টেটায় কায়দা করে ডকুমেন্টস জমা দেয়নি সেই রাতে, বলেছিল পরদিন সকালে দেবে। এই গ্রাম্য হোমস্টেগুলো এখনও ততটা আপডেটেড হয়নি। সরল মনা খাসিয়া মেয়েটা হাসি মুখেই মেনে নিয়েছিল জোজোর আবদার। কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে হলেও শেষে এসে গণ্ডগোলটা হয়েই গিয়েছিল। গৌহাটি থেকে দুবার বাস বদলে প্রায় 1.5 দিন পরে যখন মার্গারিটা এসে পৌঁছেছিল জোজো, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। এই গত 1.5 দিনে জোজো খাওয়া দাওয়ার সময় ছাড়া আর একবারও মুখের মাফলারটা খোলেনি। সময়টা শীতের দিকে হওয়ায় এই অ্যাডভান্টেজটা পেয়েছিল জোজো। সারাটা পথ জোজো শুধু হিসেব করে গিয়েছিল কোথাও কোনো ভুল হলো কিনা।
হোমস্টেটায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল কি না সেটা জোজো আগেই দেখে নিয়েছিল। তবুও সাবধানতাবশত জোজো হোমস্টের রিসেপশনেও মুখে মাফলারের আড়াল খোলেনি। ইনফ্যাক্ট ও সেখানে কথাই বলেনি। যা ফর্মালিটি করার তার আঁকাই করেছিল। শুধু ডকুমেন্টস জমা করার কথা ওঠায় জোজো বলেছিল, আজ খুব টায়ার্ড আর হেডেকও হচ্ছে, কালকে দিই। রিসেপশনে বসা পুতুল পুতুল মুখের খাসি মেয়েটা মিষ্টি হেসে সম্মতির ইশারায় ঘাড় হেলিয়েছিল। রাতের বেলা রাকাকে খাদে ধাক্কা দেওয়ার আগেও অল্প টেনশন হচ্ছিল জোজোর। মেয়েটা যদি চিৎকার করে ওঠে তবে তো এই পাহাড়ি প্রান্তরের নিস্তব্ধতা খান খান করে দেবে। কিন্তু না, রাকা কোনো চিৎকার করেনি। উল্টে অন্তিম মুহূর্তে মনে হয় বিষয়ে বোবা হয়ে গিয়েছিল মেয়েটা। কলকাতা থেকে আসার সময় বেশ অনেকগুলো মাফলার কিনেছিল জোজো। সারাটা রাস্তায় একটার পর একটা মাফলার বদলে বদলে সে এসেছে, যাতে ঠিকভাবে কেউ আইডেন্টিফাই না করতে পারে। সেই দিক থেকে বলতে গেলে জোজোর হিসাব সব ঠিকঠাকই ছিল। মার্গারিটা বাসস্ট্যান্ডে নেমে আবার একটা মাফলার বদলে একটা ছোট ট্রাভেলারে চেপে বসেছিল জোজো। আসামের দিকে এই ট্রাভেলার গাড়িগুলোর খুব চল। ছোট গাড়ি, ওই 25-26টা লোক বসতে পারে খুব জোর। সেই গাড়ি যখন পাটকাই স্যাংচুয়ারিতে পৌঁছয় তখন ঘড়িতে প্রায় 8টা। আর এইখান থেকেই শুরু হয়েছিল গণ্ডগোলটা। শীতের রাতে এমনিতেই আশেপাশে লোকজন প্রায় ছিল না। তার উপর অল্প জিজ্ঞাসাবাদ করবার পরে জোজো বুঝতে পেরেছিল এই রাতে দাদুর বাড়ি যাওয়ার জন্য আর কোনো গাড়ি আপাতত অ্যাভেলেবেল নেই। মাথায় আকাশ ভেঙে না পড়লেও এক তীব্র ভয় বোধ গ্রাস করেছিল জোজোকে। কারণ ওর তখন বারবার মনে হচ্ছিল দাদুর বাড়িটাই এখন ওর একমাত্র নিরাপদ আশ্রয়। এর বাইরে সারা পৃথিবীতে ও আর কোথাও নিরাপদ নয়। অগত্যা ক্লান্ত অবসন্ন দেহ টেনে টেনে হেঁটেই যাত্রা শুরু করেছিল জোজো, অভিমুখ দাদুর বাড়ি। রাস্তা অবশ্য তেমন বেশি নয়, ওই মাইল 3 ঘণ্টাখানেক টানা হাঁটলেই পৌঁছে যাবে জোজো। রাস্তাও নাক বরাবর, একদম সোজা। তবে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। পথে হাতির উৎপাতের একটা ভয় তো ছিলই, কিন্তু সেই ভয় থামাতে পারেনি জোজোকে। কিন্তু সমস্যা হলো, স্যাংচুয়ারি থেকে যে রাস্তাটা দাদুর বাড়ির দিকে গেছে সেটা পাকা পিচের রাস্তা নয়, সিমেন্টের ইট বিছানো পথ। অসমিয়া ভাষায় যাকে বলে ব্লক ইটা। রাস্তাটার বয়স মোটামুটি ভালোই। ইটের ফাঁক ফোঁকর বেয়ে ঘাস গজিয়ে রাস্তাটাকেও এই জঙ্গলেরই অবিচ্ছেদ্য অঙ্গ বানিয়ে ফেলেছে প্রকৃতি। ভালো করে খেয়াল না করলে অন্ধকারে পথ আর তার পাশের ঘাস জমিকে আলাদা করা মুশকিল। আর ঠিক এই ভুলটাই করে ফেলেছিল জোজো। এমনিতেই ও পথে স্ট্রিট লাইটের তেমন একটা বালাই নেই। অনেক দূরে দূরে এক একটার সাক্ষাৎ পাওয়া যায়। মুমূর্ষু মানুষের দৃষ্টির মতো ঘোলাটে আলো জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের আলোয় আশপাশ উজ্জ্বল তো হয়ই না, বরং আরও যেন রহস্যময় অন্ধকার জমাট বাঁধে। এমনই এক আলো আঁধারের ষড়যন্ত্রে ইট রাস্তার বাঁক বুঝতে না পেরে সোজা বুনো জঙ্গলি পথ ধরে হাঁটতে শুরু করেছিল জোজো। জঙ্গল এই জায়গায় তেমন গভীর নয় বলে বেশ অনেকক্ষণ সে তেমন কিছু বুঝতেও পারেনি। চাঁদনি জ্যোৎস্নায় ধীরে ধীরে এগিয়ে চলেছিল সে। কিন্তু মিনিট 8 চলার পরেই এসেছিল সেই অযাচিত বিপদ। কোনো এককালে হয়তো সেখানে একটা কুয়ো ছিল, যেটা বর্তমানে পরিত্যক্ত, কিন্তু বিপজ্জনকভাবে হাঁ করে আছে সেটা, যেন অন্য মনস্ক মানুষকে খাবে বলেই। আর ওই কুয়োর কুটিল ফাঁদেই শেষ পর্যন্ত ধরা দেয় জোজো। পথ চলতে চলতে আচমকায় যখন পায়ের তলায় শূন্য অনুভব করেছিল জোজো, তখন প্রথমটা এসে ঠিক করে বুঝতেই পারেনি যে হচ্ছেটা কি। কিন্তু কয়েক মুহূর্ত পরেই টের পেয়েছিল অতল অনন্তে তীব্র বেগে তলিয়ে যাচ্ছে সে। ভেজা ভেজা কুপকুপে অন্ধকার যেন একটু একটু করে খেয়ে নিচ্ছে তাকে। বেশ কিছুক্ষণ পর তীব্র এক ধাক্কা লাগায় বুকের ভিতরের খালি খালি ভাবটা মুছে গিয়ে তীব্র যন্ত্রণাবোধ গ্রাস করেছিল জোজোকে। তারপর আর কিচ্ছু মনে ছিল না ওর। ভোরের দিকে জ্ঞান ফিরতে প্রথমে কিছুই মনে করতে পারেনি জোজো।
সারা শরীরের তীব্র যন্ত্রণায় আড়ষ্ট হয়ে শুয়েছিল আরও বেশ কিছুক্ষণ। সারা গায়ে কাদামাটি আর পচা পাতা মাখামাখি হয়েছিল ওর। বিশ্রী গন্ধ বেরোচ্ছিল ওর শরীর থেকে। কোনো রকমে গা ছেড়ে উঠে বসতেই ওর থেকে ফুট 5 দূরে কুয়োর হাঁ মুখটা দেখে চমকে উঠেছিল জোজো। আরে, কাল রাতে এটার মধ্যেই তো পড়ে গিয়েছিল, তবে ওকে ওখান থেকে বের করলো কে? ওই কুয়োটার অন্ধকার অতল থেকে কে ওকে টেনে তুলে আবার ফিরিয়ে দিল এই পৃথিবীর বুকে? ওই গভীর কুয়ো থেকে ওর পক্ষে একা বের হওয়া অসম্ভব। তাছাড়া ওই কুয়োর ভিতর পড়ে গিয়েই জোজো তো তীব্র আঘাতে অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে কি ও আদতে কাল রাতে কুয়োর ভিতর পড়ে যায়নি? সবটাই কি তবে ওর মনের ভুল? অবশ্য মনের আর দোষ কি, এই নার্ভগুলোর উপর দিয়ে তো আর কম ঝঞ্ঝা গেল না। ঠান্ডা মাথায় খুব সূক্ষ্ম হিসেব করে একটা খুন করা তো আর হেলা ফেলার বিষয় নয়। তাই হয়তো জোজোর ক্লান্ত নার্ভগুলো কাল রাতে আর ঠিকঠাক কাজ করেনি। জোজো হয়তো আছাড় খেয়ে এই মাটিতেই পড়ে গিয়েছিল আর ভেবেছিল সে পড়ে গেছে কোনো গভীর কুয়োর ভিতর। তবে ও যে সত্যি সত্যি ফুট 5 দূরের ওই কুয়োর ভিতর পড়ে যায়নি, এটাই আপাতত অনেক বড় কথা। আকাশের দিকে মুখ তুলে একবার তাকিয়ে বুঝেছিল জোজো সূর্য উঠতে আর বেশি দেরি নেই। অগত্যা গায়ের ব্যথাকে অগ্রাহ্য করে আবার হাঁটতে শুরু করেছিল দাদুর বাড়ির দিকে। সেদিন দাদুর বাড়িতে পৌঁছতে বেশ একটু বেলা হয়ে গিয়েছিল। অপ্রত্যাশিত জোজোকে বাড়ির দরজায় দেখে দাদু দিদার খুশির অন্ত ছিল না। সেই দিন থেকেই জোজো এই স্বেচ্ছা নির্বাসনে, আর আজ 3 দিন পর বাড়ির বাইরে পা দিয়েছে জোজো। অন্যমনস্ক জোজো হাঁটতে হাঁটতে কখন যেন সমিলটা ছাড়িয়ে জঙ্গলের একদম কাছাকাছি পৌঁছে গেছে, সেই খেয়ালটা ওর ছিল না। আচমকা বুনো ঘাসের ভিতর ধাতব কিছু একটাতে হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যায় ও। হাঁটুটা ধাতব জিনিসটায় ঠুকে গিয়ে খট করে আওয়াজ হয়। যন্ত্রণায় বিকৃত হয়ে যায় জোজোর মুখ। কয়েক মুহূর্ত মাটির উপর বসে থাকার পর জোজো টের পায় তার আঘাত ভীষণ জোরে লাগলেও যন্ত্রণাটা কিন্তু তেমন কিছু বোধ হচ্ছে না। হাত পায়ের ধুলো ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়াতেই ট্রেন লাইনটা দেখতে পায় জোজো। বুনো ঝোপ আর আগাছার আড়ালে মরা অজগরের মতন বিছিয়ে আছে লাইনটা। দেখেই বোঝা যায় বহু আগেই পরিত্যক্ত হয়েছে সেটা। তবু আজও যেন লাইনটা নিজের মৃতদেহকে নিজেই সংরক্ষণ করে রেখেছে। লাইনটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকাই খুব ভয় ভয় করে ওঠে জোজোর। কারণ ততক্ষণে একটা প্রশ্ন তার মাথায় তীব্রভাবে আর্তনাদ করছে। এই লাইনটা যদি পরিত্যক্তই হয়, তবে রোজ রাতে ট্রেনটা হুইসেল কোথা থেকে বাজায়? এখানে তো আর কোনো স্টেশন নেই। তবে এই পরিত্যক্ত লাইনে রোজ রাতে কি কোনো ট্রেন আসে? এক না জানা আতঙ্ক ধীরে ধীরে গ্রাস করে ফেলতে চায় জোজোকে। ছুটে সেই জায়গা থেকে পালাতে চেষ্টা করে জোজো, কিন্তু ওর পাগুলো যেন অবশ হয়ে আসছে ভয়ে। অপার আতঙ্কে এই শীতের দিনেও ঘেমে ওঠে জোজোর চোখ মুখ। ওর মনে হচ্ছে কারা যেন চারপাশে গুনগুন করে কথা বলছে, কিন্তু কি বলছে আর কারাই বা কথা বলছে এই নির্জন প্রান্তরে? মনের সমস্ত জোর এক করে দাদুর বাড়ির দিকে দৌড়তে শুরু করে জোজো। দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুমের অভ্যেস জোজোর কোনোদিনই নেই, অতএব এখানেও সে আসা বৃথা। অগত্যা দাদুর বাড়ির সামনের লনে শীতের মিষ্টি রোদ মেখে বসে বসে আকাশ পাতাল ভাবছিল জোজো। এখানে আসার পর থেকে খাওয়া দাওয়াতেও তেমন রুচি নেই ওর। খেতে গেলেই রাকার শেষ দেখা মুখটা কেমন যেন মনে এসে ঝাপটা মারে। রাকা যে জোজোর সাথে এসেছিল সেই কথা অবশ্য কলকাতায় কেউ জানে না বললেই চলে। রাকাও কলকাতার আদি বাসিন্দা নয়। ওর আসল বাড়ি পন্ডিচেরিতে, মানে প্রবাসী বাঙালি। ওর বাবা ওখানের কলেজের প্রফেসর। অবশ্য বাবার সাথে রাকার সম্পর্ক ছোট থাকতেই বেশ জটিল। রাকা যখন 11 বছরের, তখনও রাকার মা মারা যায়।
আর তার পরের বছরই ওর বাবা ঘরে সৎ মা আনেন। সেই থেকেই বাপ বেটির সম্পর্কে জটিলতা শুরু। এর কিছু বছরের মধ্যেই রাকা কানপুরে শিফট হয়ে গিয়েছিল ওর দিদা দাদুর কাছে। তারপর সেখানেই বেড়ে উঠেছিল রাকা। কিছু বছর আগে দিদা মারা যাওয়ায় বৃদ্ধ দাদু ছাড়া রাকার আর নিকটাত্মীয় বলে এই দুনিয়ায় কেউ নেই। অর্থাৎ রাকার হারিয়ে যাওয়ার খবর ওর দাদুর কাছ পর্যন্ত পৌঁছতে আপাতত দেরি আছে, কারণ নিয়ম করে বাড়িতে ফোন টোন করার মেয়ে রাকা কোনো কালই ছিল না। অর্থাৎ ও এখন সপ্তাহখানেক ফোন না করলেও ওর দাদু তেমন একটা চিন্তা করবেন না। হয়তো ছোট থেকে পরিবারের বাঁধনহীনভাবে বেড়ে উঠেছিল বলেই সংসারে আবদ্ধ হওয়ার এত তাড়া ছিল রাকার মনে। একটা ঘর বেঁধে আটকা পড়তে চেয়েছিল এদিক ওদিক উড়ে বেড়ানো রাকা। কিন্তু রাকার পছন্দে ভুল হয়ে গিয়েছিল। জোজো আসলে পরিযায়ী পাখি হয়ে থাকতে চেয়েছিল, সেটা বুঝতে পারেনি মেয়েটা। এইসব আকাশ পাতাল চিন্তায় মত্ত জোজো টেরই পায়নি কখন যেন দাদু এসে বসেছেন জোজোর পাশটাতে। তবে দাদুকে দেখেই সতর্ক হয় জোজো। মন থেকে জোর করে রাকার চিন্তাটা দূর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। কথা অবশ্য দাদুই শুরু করেন। স্মিত হেসে জিজ্ঞেস করেন, তখন একা একা আজ কোথায় ঘুরে এলে জোজোবাবু? দাদুর কথা শুনে আবার সেই পরিত্যক্ত রেল লাইনটার কথা মনে পড়ে যায় জোজোর। কৌতূহল ভরে দাদুকে জিজ্ঞেস করে, মিলটার সামনে একটা রেল লাইন দেখলাম, ওটার ব্যবহার হয় না? জোজো খেয়াল করে প্রশ্নটা শুনে দাদুর মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে উঠল। তারপরে বললেন, ওটা ব্যবহৃত হতো মালগাড়ি চলাচলের জন্য। সমিল থেকে চেরাই করা লগ মালগাড়ির মাধ্যমে নিয়ে যাওয়া হতো। এই রেল লাইনটা মারগাড়িটা টাউনের রেল স্টেশনে গিয়ে জুড়ে যায়। আর এই মারগাড়িটা রেল কর্তৃপক্ষের ভুলেই একবার এখানে ঘটে গেছিল এক ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনা? কি হয়েছিল দাদু? অল্প চুপ করে থেকে নিজেকে গুছিয়ে নিয়ে আবার ধীরে ধীরে বলতে শুরু করেন দাদু। এই এলাকায় কাঠ পাচারকারীদের আধিক্য বাড়ার ফলে একটা সময় জঙ্গলের ঘনত্ব বেশ দ্রুত হারে কমে যাচ্ছিল। তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে সরকারিভাবে গাছ কাটা নিষিদ্ধ করে দেওয়া হয়। সেই তখন থেকে এই রেল লাইনটা ব্যবহার বন্ধ হয়ে যায়। আগাছা গজিয়ে ওঠে ওটার ফাঁকে ফাঁকে। কিন্তু এক ঝড় জলের রাতে হয়ে যায় এক চূড়ান্ত বিপদ। মার্গারিটা টাউনের লাইনম্যানের ভুলে এক এক্সপ্রেস ট্রেন মাঝরাতে এসে পড়ে এই পরিত্যক্ত লাইনে। প্রচন্ড বৃষ্টির কারণে নাকি নিয়তির টানে, তাই ঈশ্বরই জানেন। তবে ট্রেনের ড্রাইভারটাও হয়তো ভুলটা বুঝতে পারেনি। কিন্তু যখন বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এমার্জেন্সি ব্রেকও আর কাজ করেনি বোধ হয়। ট্রেনের ইঞ্জিন শটান এসে প্রথমে ধাক্কা মারে এখানে লাইন এন্ডের লোহার ব্যারিকেডে। তারপর সে সব দুমড়ে মুচড়ে মাটির উপর খসা খেতে খেতে আরো এগিয়ে যায় ট্রেনটা, এবং শেষ পর্যন্ত সামনের এক ছোট্ট টিলায় গিয়ে ধাক্কা মারে। সে কি বীভৎস বিস্ফোরণ! মাঝরাতে বিকট শব্দে কেঁপে উঠেছিল আমাদের এই ছোট জনপদটা। আগুন ছড়িয়ে এসেছিল প্রায় রেঞ্জ অফিস পর্যন্ত। ইঞ্জিন সমেত ট্রেনটার প্রথম দিকে 3টে কামরা একেবারে পুড়ে ছাই হয়ে গেছিল। মৃতদেহের টুকরো ছড়িয়ে পড়েছিল অনেক দূর পর্যন্ত। তবে সব থেকে বিভৎস আর হৃদয় বিদারক ব্যাপার ছিল ট্রেনটার শেষ হুইসেল। আসন্ন অ্যাক্সিডেন্ট এড়াতে না পেরে ট্রেনের ড্রাইভার মনে হয় গায়ে সর্বশক্তি দিয়ে চেপে ধরেছিল ট্রেনের হুইসেলটি। সেই হাড় কাঁপানো ভয়াবহ হুইসেলটার শব্দটা আমরা আজ পর্যন্ত ভুলিনি। এই ঘটনার পরের দিন একটা এমার্জেন্সি ট্রেন এসে ওই ট্রেনটার বাকি কামরাগুলো থেকে যাত্রী সমেত টেনে নিয়ে যায়। কিন্তু ইঞ্জিন সমেত পোড়া কামরাগুলো এখানে অনেকদিন পড়েছিল। বছর 7 আগে সেগুলো নিলাম হয়ে যাওয়ায় কামরাগুলো নিয়ে যাওয়া হয়েছে। আর তারপর থেকেই মারগাড়িটা থেকে এদিকে আসার যে লাইনটা ছিল সেটাকে উপড়ে ফেলা হয়েছে। ওই 100 মিলটার কাছেই এখনো যা ওই সামান্য লাইনের অস্তিত্ব পাবে।
বাকি লাইন এখন আর নেই। একটানা এতটা কথা বলে দাদু চুপ করলেন। জোজো কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে ভাবনার অতলে। ট্রেন লাইন যদি নাই থাকে এখানে রোজ রাতে, তবে ও কিভাবে ট্রেনের হুইসেল শুনতে পায়? হঠাৎ কি মনে হতে দাদুকে প্রশ্ন করে জোজো। আচ্ছা দাদু, অ্যাক্সিডেন্টটা কটার সময় হয়েছিল তোমার মনে আছে? না মনে থেকে উপায় কি দাদু ভাই? ওই তীব্র হুইসেলের শব্দে চমকে ঘুম ভেঙে ঘড়ির দিকেই তো প্রথম তাকিয়েছিলাম সে রাতে। রাত তখন ছিল 3:05। কথা শেষ করে চুরুট ধরায় দাদু। এদিকে এক হিমশীতল ভয় ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে জোজোকে। দাদুর মুখ থেকে কথাগুলো শোনার পর থেকেই ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠেছে জোজো। একটা হিসেব তার কিছুতেই মিলছে না। রেল লাইনটা যদি এখন আর নাই থাকে, তবে রোজ রাত ঠিক 3:05 কোন ট্রেন এমন কর্কশভাবে হুইসেল বাজায়? এখান থেকে সবচাইতে কাছের রেল স্টেশন হচ্ছে মার্গারিটা টাউন, কিন্তু সেটাও এখান থেকে কম করে 40 কিলোমিটার দূরে। সুতরাং সেখানে ট্রেনের হুইসেল এখান থেকে শোনা কার্যত অসম্ভব। তাছাড়া জোজো রোজ রাতে খুব স্পষ্টভাবে শুনতে পায় হুইসেলের আওয়াজ, আর সেটা খুব কাছ থেকেই। আর সবচেয়ে বড় কথা, দাদুর কথা শুনে তো মনে হচ্ছে জোজো ছাড়া রোজ রাত 3:05 ওই জান্তব্য হুইসেল আর কেউ শুনতে পায় বলেও তো মনে হচ্ছে না। কিছুক্ষণ চুপ করে থেকে জোজো শেষমেশ দাদুকে প্রশ্নটা করেই ফেলে। আচ্ছা, তা সেই অ্যাক্সিডেন্টের রাতের পর আর কোনো রাতে কি তোমরা আর ওই ট্রেনটার হুইসেল শুনতে পেয়েছো? জবাবে অল্প হাসেন দাদু, তারপর দৃঢ় স্বরে বলেন, সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা খুবই মর্মান্তিক। বেশ অনেকগুলি নির্দোষ মানুষের প্রাণ গেছিল ওই অভিশপ্ত রাতে। তবে বিষয়টার ওইখানেই শেষ নেই। এর সাথে অলৌকিক কোনো কিছুরই সম্পর্কও নেই। ওই হৃদয় বিদারক হুইসেল আর দ্বিতীয়বার শোনা যায়নি এখানে। দাদুর উত্তর শুনে জোজো বুঝতে পারে যে দাদু ওর উপর অল্প হলেও অসন্তুষ্ট হয়েছেন। আসলে দাদু এই জায়গাটাকে খুব ভালোবাসেন। এই শান্ত জায়গাটায় ঘটে যাওয়া ওই মর্মান্তিক ট্রেন অ্যাক্সিডেন্টটা দাদুকে ভিতরে ভিতরে বেশ আঘাত দিয়েছিল। তার উপর এখন জোজো সেই ঘটনার সাথে ভূত প্রেতের যোগ খুঁজতে চাওয়ায় দাদুর মনক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক। আর ঠিকই তো, ভূত প্রেত আবার হয় নাকি? জোজো নিজেও সেসব আদতেও মানে না। জোজো বিশ্বাস করে আজকের যুগে ভূত কেবল পাওয়া যায় বইয়ের পাতায়, আর না হয় সিনেমায়। বাস্তবে ভূত চরিত্রটির অস্তিত্ব মানতে সে নিজেই নারাজ। আর এক্ষেত্রে তো মানুষজন কিছুই না, উল্টে একটা আস্ত গোটা ট্রেন ভূত হয় কি করে? নিজের মনের ভিতর যুক্তিতর্ক সাজিয়ে সাজিয়ে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত গা ঝাড়া দিয়ে উঠে পড়ে জোজো। দিনের আলো প্রায় শেষের পথে। এমনিতেই আসাম ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তে হওয়ায় এখানে সূর্য একটু তাড়াতাড়ি অস্ত যায়। তাই এখন শীতকাল। 5টা বাজতে না বাজতেই চারপাশ অন্ধকারে ছেয়ে যায়। তারপরেই শুরু হয় এক দীর্ঘ শীতল রহস্যময় রাতের। দাদুর বাড়ি থেকে বের হয়ে আবার পায়ে পায়ে ওই সমিলটার দিকেই হাঁটতে শুরু করে জোজো। কেমন যেন একটা অদৃশ্য টান অনুভব করছে সেই জায়গাটার উপর। সমিলটা পার করে জঙ্গলের দিকে আর একটু এগোতে না এগোতেই চারপাশের আলো যেন একেবারেই মুড়ে আসে। ম্লান বিষণ্ণতা দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। সকালে যখন ও এখানে এসেছিল তখন হয়তো অন্য মনস্কতার জন্য খেয়াল করেনি, কিন্তু এখন জোজো বুঝতে পারল এই জায়গাটা আশ্চর্য রকমের চুপচাপ। চারপাশে এত গাছপালা, অথচ একটা পাখির কলতানও কানে আসছে না। এমনকি ঝিঁঝিগুলো পর্যন্ত আওয়াজ করে না এখানে। এক অজানা বিভীষিকার ভয়ে যেন স্তব্ধ হয়ে আত্মগোপন করে আছে প্রাণীগুলো। অল্প প্রাণের স্পন্দন দেখলেই যেন পলকেই তাদেরকে গিলে খেয়ে ফেলবে সেই অদেখা বিভীষিকা। হঠাৎ করেই যে এতটা অন্ধকার নেমে আসবে তা আন্দাজ করেনি জোজো। দিনে রাতের এই সঙ্গমক্ষণটাকে
ঠিক গোধূলি বলা যায় না। গোধূলি কথাটার সাথে জড়িয়ে থাকে এক গেরস্ত ভাব। কিন্তু এই জঙ্গলের মধ্যে যে সময়টার মধ্যে জোজো এখন দাঁড়িয়ে আছে, সেটার সাথে যেন মিশে আছে এক অশুভ গন্ধ। যেন দিন আর রাতের নিষিদ্ধ সঙ্গমের ফলে জন্ম নেওয়া এই সদ্যজাত সন্ধ্যাটা তার অন্ধকার দেহ নিয়ে গোপন করে রাখছে কোনো নারকীয় ষড়যন্ত্রকে। জোজো তার বাঁ হাতটা চোখের কাছে এনে সময়টা দেখে। হাতঘড়ি জানান দিচ্ছে সময় এখন মাত্র 4:40। মনে মনে বিরক্তই হয় জোজো। সে ভেবেছিল এখন একবার রেল লাইনটা সরজমিনে খুঁটিয়ে পরীক্ষা করে দেখবে, অথচ এমন অন্ধকার হয়ে গেল যে এখন আগাছার আড়াল থেকে রেল লাইনটাকে খুঁজে পাওয়াই দুষ্কর। বিরক্ত হয়ে সামনের দিকে তাকায়, আর তারপরেই বিস্ময় আর আতঙ্কে স্তব্ধ হয়ে যায় সে। জোজোর থেকে মাত্র ফুট 20 দূরেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটা ট্রেন। ইঞ্জিন ছাড়া মাত্র 3টে কামরা আছে ট্রেনটায়। কোনো এককালে ট্রেনটার রং হয়তো নীল সাদাই ছিল, তবে এখন আর সেই রং বোঝা যাচ্ছে না। ট্রেনটার সর্ব অঙ্গে গজিয়ে ওঠা অযাচিত আগাছার ঝোপঝাড় যেন জোজোর চোখ থেকে ট্রেনটাকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। ট্রেনটার দরজা জানলা সব জায়গাতেই আগাছার আড়াল। অন্ধকারের মাঝে আরো গভীর অন্ধকারের স্তূপের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে আছে ট্রেনটা। এইবার সত্যি করেই ভয় পেল জোজো। অন্তরের গহীন কোণ থেকে উঠে আসা এক রুক্ষ আদিম আতঙ্ক এক নিমেষেই গ্রাস করে ফেলতে চাইল জোজোকে। তীব্র ভয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলে জোজো। কতক্ষণ ওইভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল জোজো তা সে নিজেও জানে না। কানের পাশে মানুষের গলা পাওয়ায় সম্বিত ফেরে তার। তবে চোখ খুলতেই আরো একবার বিস্ময়ে বোবা হয়ে যায় সে। চোখের সামনেটা বেবাক খালি। কোনো ট্রেন দাঁড়িয়ে নেই সেখানে, বরং ওরই প্রায় সমবয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে ওর সামনেটায়। ঘটনার আকস্মিকতায় প্রথমটায় বেশ নাজেহাল হয়ে পড়েছিল জোজো। হতভম্ব মুখ করে সেই শূন্য জায়গাটার দিকে তাকিয়ে রইল, যেখানে কিছুক্ষণ আগেই ও দাঁড়িয়ে থাকতে দেখেছিল ওই রহস্যময় ট্রেনটাকে। সামনে দাঁড়ানো ছেলেটা স্থির চোখে পর্যবেক্ষণ করছিল জোজোকে। ওর চোখ মুখে বিস্ময় মেশানো কেমন যেন সূক্ষ্ম ব্যঙ্গ ও কি ঝুঁকি দিচ্ছিল। এইবার ছেলেটার মুখের দিকে চোখ পড়তেই নিজেকে সামলে নেয় জোজো। নিজের ভেতর থেকে জেগে ওঠা প্রবল বিষয়বোধ ছেড়ে ফেলে স্বাভাবিক হতে চেষ্টা করে। কিন্তু তারপরেই জোজো আর একবার তাকায় সেই দিকটায়। না, ট্রেন ফেন কিছুই নেই, বেবাক খালি জায়গাটা। কিছু খুঁজছেন নাকি দাদা? ছেলেটার গলার স্বরটা কেমন যেন চাপা, ফ্যাঁস ফ্যাঁসে, যেন বহুদিন চুপ করে থাকার পরে আজ আবার কথা বলছে। জোজো নিজের অপ্রতিভ ভাব সরিয়ে রেখে বলে, না, দেখার আর কি আছে এখানে? ছেলেটার মুখ দেখে মনে হলো সে জোজোর কথা তেমন একটা বিশ্বাস করল না। তবে এ নিয়ে আর দ্বিতীয় কোনো প্রশ্ন অবশ্য করল না সে। চারপাশ ততক্ষণে পুরোপুরি অন্ধকার হয়ে এসেছে। এই অন্ধকারে ছেলেটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না জোজো, তবে আঁধারের ভিতর থেকে ছেলেটার গলার সেই ফ্যাঁস ফ্যাঁসে স্বরটা আবার শুনতে পেল জোজো। রাত নামছে দাদা, বাড়ির দিকে চলুন, এই জায়গাটা ভালো নয়। বিনা বাক্যব্যয়ে বাড়ির রাস্তা ধরে জোজো। সাথে সাথে ছেলেটাও আসতে শুরু করে। সমিলটার পরিত্যক্ত গেটের সামনে দাঁড়ানো একটা ঘোলাটে ল্যাম্পপোস্ট। পোস্টটার ওই ঘোলাটে আলো এখানের এই অপার অন্ধকারকে বিন্দুমাত্র চূর্ণ করতে অপারক। তবুও বছরের পর বছর নেহাতি অকারণে বেচারাকে ডিউটি করে যেতে হচ্ছে। তবে ওই পোস্টের আলোতেই ছেলেটাকে ভালো করে দেখল জোজো। ছেলেটার চেহারার প্রতিটা রেখা প্রকটভাবে জানান দেয় যে সে এখানকার অধিবাসী। কেমন যেন একটা বুনো গ্রাম্য ছাপ ছড়িয়ে আছে ওর সারা দেহে। সাদামাটা পোশাক,
সাদামাটা চুলের ছাঁট, সাদামাটা চেহারা, কোনো বৈচিত্র্যই নেই। ছেলেটা এখন আর কোনো কথা বলছে না। প্যান্টের পকেটের ভিতর নিজের হাত দুটোকে গুঁজে মাথা নিচু করে হাঁটছে। অগত্যা জজুই প্রশ্ন করে, তোমার বাড়ি কি এখানেই নাকি? উত্তরটা যদিও জোজো জানে, তবুও না জানি কেন এই প্রশ্নটাই করলো জোজো। হুম, কি নাম তোমার? বিকাশ, বিকাশ পাত্র। এবারেও সংক্ষিপ্ত জবাব আসায় চুপ করে যায় জোজো। ছেলেটার মনে হয় আলাপচারিতায় বিশেষ আগ্রহ নেই। হাঁটতে হাঁটতে ওরা ফরেস্ট অফিসটাও পার করে ফেলেছে, আর কয়েক পা হাঁটলেই দাদুর বাড়ি। দাদুর বাড়ির গেটের কাছে পৌঁছে দাঁড়ায় জোজো। সাথের ছেলেটাও দাঁড়িয়েছে, যেন ছেলেটা আগে থেকেই জানতো যে জোজো এখানেই দাঁড়াবে। জোজো ছেলেটার দিকে তাকিয়ে অল্প হেসে বিদায় নিতে যাবে, ঠিক তখনই অদ্ভুত একটা কথা বলল ছেলেটা। ট্রেনটা কিন্তু সবাইকে দেখা দেয় না। ও যাদের ভালোবাসে শুধু তারাই ওকে দেখতে পায়। ছেলেটার কথায় চমকে ওঠে জোজো। ও এতক্ষণ ভাবছিল সবটাই ওর চোখের ভুল। ট্রেনের কথা বেশি চিন্তা করছিল বলেই হয়তো অবচেতন মনে কাল্পনিক ট্রেনের অবয়ব দেখেছে। কিন্তু এই ছেলেটা যে সম্পূর্ণ অন্য কথাই বলছে। ও কি করে জানলো যে জোজো ট্রেন দেখতে পেয়েছে? তবে কি ছেলেটাও ট্রেনটাকে দেখতে পেয়েছিল? মানে ট্রেনটা কি সত্যিই আছে? এই ছেলেটার কাছেই এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু ছেলেটা কোথায় গেল? এদিক ওদিক অনেক তাকিয়েও ছেলেটাকে আর দেখতে পেল না জোজো। যেন অন্ধকারে মিশে গেছে খানিক আগের দেখা পাওয়া বিকাশ পাত্র। বাড়ি ঢুকতেই দিদার অভিযোগ ভেসে এলো কানে। মা নাকি ফোন করে দিদাকে জোজোর নামে গুচ্ছের কমপ্লেন করেছে। জোজো নাকি কাউকে না জানিয়ে দুম করে দাদুর বাড়ি চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়িতে নাকি একটা ফোন পর্যন্ত করেনি। এটা সেটা হাজারো অভিযোগ। দিদা অবশ্য মায়ের করা অভিযোগগুলো জোজোকে বলছে বটে, তবে দিদার গলায় আহ্লাদের সুর স্পষ্ট। জোজো নিজে থেকে এখানে আসায় দিদা ভীষণ খুশি। জোজো মুখে মেকি হাসি এনে দিদার সাথে খানিক খোশ গল্প করল। তারপর দাদুর পাশে গিয়ে বসল। দাদু টিভিতে নিউজ চ্যানেল দেখছেন, বাংলা নিউজ। হঠাৎই এক না জানা ভয় চেপে ধরে জোজোকে। রাকার খবর কিছু দেখাচ্ছে না তো? বেশ খানিকক্ষণ টিভির দিকে হাঁ করে তাকিয়ে থাকার পর নিশ্চিত হয় জোজো। সে অনেক প্ল্যান করেই কলকাতা থেকে বেরিয়েছে। রাকা শিলং আসার আগে জোজোর কথা মতো কলেজের সব বন্ধুদের জানিয়েছিল ও আপাতত কিছুদিনের জন্য কানপুরে যাবে দাদুর কাছে। আর জোজো বেরোনোর একদিন আগে বন্ধুদের বলেছিল বাড়ি যাচ্ছে। সুতরাং ওরা যে একসাথেই কোথাও গেছে সেটা এখনই ওদের বন্ধুদের পক্ষে আন্দাজ করা মুশকিল। কিন্তু এইভাবে কদিন, একটা না একটা সময় রাকার খোঁজ তো পড়বেই। তখন কিভাবে সে পরিস্থিতি সামাল দেবে? দুশ্চিন্তায় এই ঠান্ডাতেও কপালে দানা দানা ঘাম জড়ো হয় জোজোর। রাতে এখানে 8:30টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায় জোজোর। দাদুর বাড়ির এটাই নিয়ম। যদিও আজকাল খাওয়ায় একদম রুচি নেই জোজোর, তবুও দিদার মুখ চেয়ে জোর করে হলেও অল্প খাবার খায় সে। তারপরে নিজের ঘরে চলে যায়। মাথার ভিতর সব কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে তার। আজ সন্ধ্যাবেলা এক পলকের জন্য দেখা ট্রেনটা, তারপর বিকাশ পাত্রর অদ্ভুত কথা, সব যেন কেমন অলৌকিক লাগছে জোজোর কাছে। বিষয়গুলো আদতে ঘটেছে না সে কল্পনা করে নিয়েছে, এটাই এখনো পরিষ্কার নয় জোজোর কাছে। রাতে এইসব চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল জোজো। ঘুম ভাঙল সেই বিকট হুইসেলের শব্দে। আজ কি মনে হতে বিছানা ছেড়ে এক লাফে জানলার পাশে গিয়ে দাঁড়ায় জোজো। যদি কিছু দেখা যায় এই আশায় হয়তো। ট্রেনের সেই হুইসেলটা এখনো বাজছে, যেন কোনো মৃত্যু পথযাত্রীর শেষ আর্তনাদ। এইবার একটু ভয় ভয় করে ওঠে। আর ঠিক তখনই ছেলেটাকে দেখতে পায় জোজো। সন্ধ্যার সময় দেখা সেই বিকাশ পাত্র। দাদুর বাড়ির বাইরের লনে সারা রাত একটা আলো জ্বলে।
সেই আলোতেই জোজো পরিষ্কার দেখে বিকাশ সেই সন্ধ্যের মতোই পকেটে দুটো হাত গুঁজে হনহন করে হেঁটে এগিয়ে যাচ্ছে সেই পরিত্যক্ত অবশিষ্ট ট্রেন লাইনটার দিকে। কিন্তু এত রাতে ওদিকেও কেন যাচ্ছে? ও কি তবে ট্রেনের হুইসেলটা রোজ রাতে শুনতে পায়? মানে সত্যি এখানে রোজ রাতে ট্রেনটা এসে হুইসেল বাজায়? কিন্তু কোথা থেকে আসে ট্রেনটা, আর কোথায় বা চলে যায় পরের দিন? পরদিন ইচ্ছে করেই দেরিতে বিছানা ছাড়ে জোজো। তাড়াতাড়ি উঠে করবেই বাকি, সেই তো এখানের থোরবড়ি খাড়া আর খাড়াবড়ি থোরের জীবনযাত্রা। মারাত্মক একঘেয়ে এই বৈচিত্র্যহীন নিস্তরঙ্গ জীবনযাত্রার জন্যেই জোজো এখানে আসতে কখনোই পছন্দ করত না। অথচ আজ নিজের প্রাণের দায়ে এখানে এসেই লুকিয়ে থাকতে হচ্ছে তাকে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই দিদা ব্রেকফাস্ট দিয়ে গেল। সিম্পল ব্রেকফাস্ট, বাটার টোস্ট, অমলেট আর চা। আজকে ঠান্ডাটা আরও খানিকটা বেশি। বাইরের চারপাশটা এখনো পাতলা কুয়াশার চাদরে ঝাপসা। তাই বোধহয় আজ দাদু বাইরের লনে তার চায়ের আসর সাজিয়ে বসেননি। ব্রেকফাস্টের দিকে তাকিয়েই গাটা গুলিয়ে উঠল জোজোর। তার এই এক নতুন সমস্যা হয়েছে আজকাল। খাবার দেখলেই কেমন যেন বমি বমি পায় এখন। অথচ এখানে আসার আগে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। হতে পারে নার্ভের উপর অত্যাধিক চাপ পড়ায় জোজোর শরীরের ভিতরের সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই হয়তো খেতে সমস্যা হচ্ছে। খাবারের প্লেটটা হাতে নিয়ে ঘরের পেছন দিকের একটা জানলা খুলে জোজো। এদিকটা বাড়ির পেছন দিক। জোজোর দাদুর বাড়িটা একতলায়, দোতলায় একটাই মাত্র ঘর, আর আপাতত সেটাই জোজোর জন্য বরাদ্দ হয়েছে। জানলাটা খুলতেই বাড়ির পেছন দিকের বাগানটা চোখে পড়ে জোজোর। বাগান মানে কিছু সবজির ক্ষেত। দিদা সাধ করে এই ক্ষেত বানিয়েছেন। দিদা আর দাদুর ড্রাইভার শরৎ মিলে সারা বছর যত্ন করে স্কোয়াশ, লঙ্কা, টমেটো, গাজর, বেগুন এইসব ফলায়। উপরের ঘরের এই জানলা থেকে দিদার পরিপাটি পরিচ্ছন্ন সবুজ বাগানটা দেখতে খুব সুন্দর লাগে। জোজোর অবশ্য এখন সেই সৌন্দর্য দেখার মতন মনের অবস্থা নেই। দিদার এই বাগানে অনেক পাখিদের আনাগোনা, সেই কারণেই এদিকের জানলাটা খুলেছে জোজো। পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিচের বাগানের দিকে ছড়িয়ে দিতে থাকে জোজো। পাউরুটি শেষ করে অমলেটটা হাতে নিতেই রাকার স্মৃতি এসে ধাক্কা দেয় জোজোর মনে। ডিম খেতে খুব ভালোবাসত রাকা। রাকাকে কখনো ডায়েট করতে দেখেনি জোজো। অথচ তা সত্ত্বেও কি সুন্দর, মেদহীন, মোহময়ী, উত্তেজক চেহারা ছিল রাকার। শরীরের প্রতিটি বিভঙ্গ ছিল একেবারে নিখুঁত। রাকার এই আকর্ষক চেহারার টানেই তো এত বছর মুদ হয়েছিল জোজো। রাকার কথা মনে আসতে এই মনটা ভার ভার হয়ে ওঠে জোজোর। হাতে ধরা অমলেটটা ছুঁড়ে নিচে ফেলে জানলা বন্ধ করে ঘরের দিকে মুখ ফেরায় জোজো। আর তারপরেই স্তব্ধ হয়ে যায় ও। জোজো সামনে দাঁড় করানো ড্রেসিং টেবিলের 5.5 ফুট আয়নাটায় জোজোর জলজলে প্রতিবিম্বের ঠিক পেছনে স্পষ্ট হয়ে উঠেছে আরও একটা প্রতিবিম্ব। প্রতিবিম্বটা রাকার। রাকার ঘাড়টা বুকের উপর ঝুলে পড়েছে। ঘাড়টা যে ভেঙে গেছে সেটা বোঝাই যাচ্ছে। ওর পিক্সি কাট চুলগুলো রক্ত মেখে জমাট বেঁধে লেপ্টে আছে কপালের সাথে। রাকার হাঁ করে থাকা মুখমণ্ডল থেকে ইঞ্চিখানেক ঝুলে আছে জিভটা। নিশ্চয়ই জিভটাতেও রক্ত জমাট বেঁধে আছে, না হলে মানুষের জিভ এমন কালো হয় নাকি? তবে রাকার সারাটা মুখমণ্ডলের মাঝে সবচেয়ে বীভৎস দেখাচ্ছে ওর চোখগুলো। প্রায় বুকের ওপর ঝুলে পড়া মুখে বিস্ফারিত চোখের মণিগুলো যতটা সম্ভব উপরের দিকে তুলে এক তীব্র নিষ্ঠুর দৃষ্টি দিয়ে রাকা তাকিয়ে আছে জোজোর মুখের দিকে। আচমকা দেখলে মনে হবে ঠিক ভ্রুর নিচেই জলজল করছে রাকার চোখের মণি দুটো। ভয় আর বিস্ময়ে হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে আসতে চায় জোজোর। রাকা এখানে কিভাবে এলো? এ যে অসম্ভব। রাকা তো মৃত, নাকি মারা যায়নিও?
কিন্তু এমন বীভৎস চেহারা কি কোনো জীবন্ত মানুষের হতে পারে? তাছাড়া রাকা এখানে আসবেই বা কেমন করে? যোজো কি তবে কল্পনা করছে রাকাকে? কিন্তু কয়েক মুহূর্ত পরেই যোজোর ভুলটা ভেঙে যায়। আয়নার ভিতর দিয়ে ও স্পষ্ট দেখতে পায় একটু একটু করে রাকা এগিয়ে আসছে তারই দিকে। পেছন ফিরে রাকার মুখোমুখি হওয়ার সাহস বা ক্ষমতা কোনোটাই আপাতত যোজোর মধ্যে অবশিষ্ট নেই। তাই আয়নার ভিতর দিয়েই যোজো নিষ্পলকে তাকিয়ে থাকে রাকার দিকে। ইতিমধ্যে রাকা আরো খানিকটা এগিয়ে এসেছে যোজোর দিকে। এক নারকীয় দুর্গন্ধে ভরে উঠছে ঘরের চারপাশ। দম বন্ধ হয়ে আসতে চায় যোজোর, অথচ ওর সামান্য নড়াচড়ার শক্তিটাও ততক্ষণে বিলুপ্ত প্রায়। যোজো যেন নিশ্চল হয়ে অপেক্ষা করছে মৃত্যুর হিম শীতল স্পর্শের। হঠাৎই এক পলকে সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল। যোজোর ঘরের দরজা ঠেলে ঘরে এসে ঢুকলেন দিদা, আর মুহূর্তেই যেন ধোঁয়ায় মিলিয়ে গেল রাকার ওই বীভৎস অবয়বটা। যোজোর কিছু বুঝে ওঠার আগেই সবকিছু আবার খুব স্বাভাবিক। জল খাবারের থালাটা হাতে নিয়ে আয়নার সামনে অমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? দিদার গলা কানে যেতে যেন হঠাৎ করেই বাস্তবে ফিরে আসে যোজো। জোর করে নিজের হতভম্ব ভাবটা কাটিয়ে অল্প হাসার চেষ্টা করে। অবশ্য হাসি যে কতটা ফোটে তা ঈশ্বরই জানেন। দিদা মনে হয় যোজোর মুখে অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করেন, কারণ যোজোর মুখের দিকে তাকাতেই ভ্রুগুলো অল্প জড়ো হয় দিদার। তারপর চিন্তা মাখানো গলায় বলে ওঠেন, তোর শরীরটা খারাপ নাকি রে যোজো? যোজো ততক্ষণে আরও কিছুটা ধাতস্থ হয়েছে। গলার স্বর জোর করে স্বাভাবিক করে সে বলে, আরে না না, এখানে ঠান্ডা এমন বেশি যে কেমন যেন জমে জড়ভরত হয়ে যাচ্ছি। জবাবে দিদা অল্প হাসেন। যোজো কথাটা মিথ্যা কিছুই বলেনি। এই আপার আসামে এমনিতেই ঠান্ডার প্রকোপ বেশি, তাই এই জঙ্গলের ভিতরে তো আর কোনো কথাই নেই। শহরে যোজোর এই ঠান্ডায় কাহিল হয়ে পড়াটাই স্বাভাবিক। দিদা বিনা বাক্য ব্যয়ে যোজোর বিছানা গোছাতে শুরু করে। যোজোর বুকের ধুকপুকানি তখনও স্বাভাবিক হয়নি। সে ভয়ে ভয়ে আরও একবার আয়নার দিকে তাকায়। না, কোথাও কিচ্ছু অস্বাভাবিকতা নেই। যেন কয়েক মিনিট আগে এখানে কিছুই হয়নি। সব ঠিক যেমন ছিল এখনো তেমনই আছে। বুকের ভিতর থেকে এক স্বস্তির নিঃশ্বাস বের হয়ে আসে যোজোর। রাকার কথা একটু বেশি ভেবে ফেলেছিল সে, তাই হ্যালোসিনেট করছে, আর কিছুই নয়। আফটার অল একটা গিল্ট তো আছেই। গা ঝাড়া দিয়ে নিজেকে সতেজ করার চেষ্টা করে যোজো। মনটা এখন বেশ হালকা হালকা লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাতে চালাতে গুনগুন করে বাদশার এক হিট গানের কলি ভাসতে সবে শুরু করেছিল যোজো। আচমকাই তার গলাটা স্তব্ধ হয়ে যায় দিদার একটা কথায়। হ্যাঁ রে যোজো, ঘরে কি ইঁদুর বা টিকটিকি কিছু মরেছে নাকি রে? এমন পচা গন্ধ আসছে কোথা থেকে? যোজো জানে গন্ধটা এসেছিল রাকার শরীর থেকে। তার মানে কোনো কিছুই তার কল্পনা নয়, গন্ধটা বাস্তব। যোজোর ভয়টা বাস্তব, আর ওই বীভৎস শরীর নিয়ে রাকাও ভীষণভাবে বাস্তব। সারাটা দিন আতঙ্কের মধ্যেই কেটে যায় যোজোর। কেবল মনে হতে থাকে কে যেন নিঃশব্দে অনুসরণ করছে ওকে। আড়াল থেকে ওর প্রতিটি পদক্ষেপের হিসেব রাখছে কেউ। সামান্য অন্যমনস্ক হলেই সে যেন ঝাঁপিয়ে পড়বে যোজোর উপর। দুপুরের পর থেকেই কুয়াশা কেটে গিয়ে রোদ্দুর দেখা দেয়। সবুজ বনানী রোদ মেখে মখমলের মতন ঝলমলিয়ে ওঠে। চারপাশে তরল শান্তি বয়ে চলেছে, অথচ যোজোর মনে জমাট বাঁধা অশান্তির ভার। সর্বদা যেন এক অজানা ভয় তাড়া করে বেড়াচ্ছে ওকে। বিকেল হতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে যোজো। গন্তব্য সেই পরিত্যক্ত রেল ট্র্যাক। আজ তাকে জানতেই হবে
ট্রেনটা রোজ মাঝরাতে ওখানে আসে কেমন করে, আর দিনের বেলা সেটা কোথায় চলে যায়? ওটার ওই কর্কশ হুইসেল জোজো ছাড়া আর কেউ শুনতে পায় না কেন? জোজো জানে এই সমস্ত প্রশ্নের উত্তর একজনের কাছেই হয়তো পাওয়া যাবে, বিকাশ পাত্র। আজ যখন সমিলটা ছাড়িয়ে সেই পরিত্যক্ত রেললাইনের কাছে জোজো পৌঁছল, তখনও দিনের আলো বেশ স্পষ্ট। জোজো শুকনো ঝরা পাতা মারিয়ে এগিয়ে যায় রেল লাইনটার দিকে। জায়গাটা এতই বেশি চুপচাপ যে পাতা মারিয়ে চলার সামান্য খসখস শব্দ যেন প্রকট হয়ে ধরা দিচ্ছে জোজোর কানে। শরীরটা আবারও এক অজানা আতঙ্কে ছমছম করে ওঠে জোজোর। অবশিষ্ট রেল লাইনটা বড়জোর ফুট 40 লম্বা হবে। এইটুকু রেল লাইনে একটা ট্রেন কোনোভাবেই দাঁড়াতে পারবে না। তাছাড়া লাইনটার অবস্থা খুবই ভঙ্গুর। ট্রেনের ওজন বহন করতে নিতান্তই অপারগ সেটা। অথচ জোজো গতকাল সন্ধ্যায় এইখানেই ট্রেনটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কিন্তু সত্যিই কি দেখেছিল, নাকি কল্পনা করে নিয়েছিল? যেমন আজ সকালে কল্পনা করে নিয়েছিল রাকাকে, নাকি সত্যি সত্যি এসেছিল রাকা? রাকার কথা মনে আসতেই আবার ভয় ভয়ে ভাবটা ফিরে আসে জোজোর মনে। এই শুনশান জায়গায় একা দাঁড়িয়ে থাকার সাহসটা এবার দ্রুত ফুরিয়ে আসছে টের পেয়ে জোজো ফেরার পথ ধরতে উদ্যত হয়। কিন্তু পেছন ফিরতেই আবার থমকায় জোজো। না, এবার রাকা নয়, একটু দূরে একটা ঝোপের পাশে দাঁড়িয়ে আছে বিকাশ পাত্র। বিকাশকে দেখে জোজোর মনে সাহস অল্প হলেও ফিরে আসে। একটু হেসে বিকাশের সামনে গিয়ে দাঁড়ায় সে। বিকাশ অবশ্য প্রত্যুত্তরে হাসে না, চোখ সরু সরু করে জোজোর মধ্যে কি যেন পরীক্ষা করছে ছেলেটা। বিকাশের একতরফা চাউনিতে কয়েক মুহূর্তেই অস্বস্তি হতে শুরু করে জোজোর। জোর করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় জোজোই প্রথম কথা বলে। আরে তুমি কখন এলে? বিকাশের অবশ্য প্রশ্নের উত্তর দেওয়ার তেমন একটা আগ্রহ দেখা যায় না। দায়সারাভাবে বলে, আমি এখানেই ছিলাম। এখানে ছিলে? কই, আমি তো দেখতে পাইনি। জোজোর গলায় বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। জবাবে এইবার কেমন যেন একটা নিষ্পৃহ হাসি হাসে বিকাশ। তারপর ঝিম ধরা গলায় বলে, ট্রেনটাও তো এখনো এখানেই দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ কি? চমকে উঠে পেছনে তাকায় জোজো। কিন্তু কোথায় কি? দিব্যি আগের মতোই খালি পড়ে রয়েছে জায়গাটা। এইবার বিকাশের উপর বিরক্ত হয় জোজো। ছেলেটা কি তার সাথে মজা করছে নাকি? জোজোর মুখে ফুটে ওঠা বিরক্তির ছাপটা মনে হয় বিকাশেরও চোখে পড়ে। জবাবে ঠোঁট মুচড়ে অল্প হেসে সে বলে, ট্রেনটাকে সবাই তো দেখতে পায় না, তবে আপনি দেখতে পাবেন। কালকেও তো দেখেছিলেন একবার, পরেও আবার পাবেন। ওই ট্রেনে করেই তো যেতে হবে আপনাকে। এখন শুধু সময়ের অপেক্ষা। কি সব আবল তাবল বকছে ছেলেটা? বিরক্তর মাত্রা ক্রমেই বাড়ছে জোজোর। বিরস বদনে কাঁধ ঝাঁকায়ও। তারপর কিছু দূরে পড়ে থাকা একটা পাথরের উপর হতাশভাবে গিয়ে বসে পড়ে। পেছনে পেছনে বিকাশও আসে, তবে সে বসে না, দাঁড়িয়ে থাকে অল্প দূরে। জোজো এইবার বেশ কিছু সময় নিয়ে তাকিয়ে দেখে বিকাশকে। খুবই ছাপোষা চেহারা, মনে রাখার মতো কোনো বিশেষত্বই নেই ছেলেটার মধ্যে। কেবল বাঁ গালে একটা বেশ বড় আকারের জরুল আছে। তবে জরুলটার জন্যই যেন বিকাশের মুখটা একটা আলাদা মিষ্টতা পেয়েছে। বিকাশের মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে একবার তাকায় জোজো। এখানে বসার পর থেকে কেমন যেন একটা বিশ্রী গন্ধ পাচ্ছে ও। গন্ধটা খুব হালকা হলেও গন্ধের কটুতা এসে ধাক্কা দিয়ে যাচ্ছে জোজোর নাকে। নিশ্চয়ই আশেপাশে কোনো জন্তু জানোয়ার মনে পৌঁছেছে। পকেট থেকে রুমাল বের করে নাকটা একবার মুছে নেয় জোজো। তারপর বিকাশকে প্রশ্ন করে, আচ্ছা, রোজ রাতে একটা ট্রেনের হুইসেল শুনতে পাই আমি, তুমি শুনতে পাও? জবাবে দুদিকে মাথা দোলায় বিকাশ। তারপরে বলে, একটা ট্রেন নয়, ওই ট্রেনটাই
হুইসেল বাজায়, যেটাকে কাল সন্ধ্যায় আপনি দেখেছিলেন। ও তো তখন হুইসেল বাজিয়ে ডাকে সবাইকে। কাকে ডাকে? ও তখন ওর যাত্রীদের ডাকে। যারা ওর হুইসেল শুনতে পায় একমাত্র তারাই ওর যাত্রী। তাদের নিয়ে ও চলে যায় ওই অন্ধকারের দিকে। গভীর জঙ্গলের দিকে ইশারা করে বিকাশ। ইতিমধ্যে সূর্য পশ্চিমের দিকে হেলে পড়ায় চারপাশ বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, আর গভীর জঙ্গলের দিকটায় এখনই অন্ধকার জমাট বেঁধে ফেলেছে। এইবার ভয় ভয় করে ওঠে জোজোর। এই বিকাশ ছেলেটা পাগল নয় তো? মাথার গন্ডগোল না থাকলে একে কেউ এমন যুক্তিহীন কথাবার্তা বলে নাকি? এছাড়াও আরও একটা ভয় জোজোর মনে মনে দানা বাঁধতে শুরু করেছে। এই পচা পচা গন্ধটা চিনতে পেরেছে জোজো। এটা সেই গন্ধ যেটা রাকার শরীর থেকে বের হচ্ছিল। সেই একই গন্ধ কি বিকাশের শরীর থেকেও বের হচ্ছে, নাকি আশেপাশে রাকা এসে উপস্থিত হয়েছে? কথাটা মনে আসতেই পাথরটা থেকে এক লাফে নিচে নেমে বাড়ির দিকে ছুটতে শুরু করে জোজো। পেছন থেকে ভেসে আসছে একটা চাপা হাসির শব্দ। বিকাশ হাসছে।